উচ্চ মাধ্যমিক শ্রেণীর কেবিএম কলেজ দিনাজপুরের সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলকেই শীতের উষ্ণ অভিনন্দন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছ। আজকে আমি তোমাদের অর্থনীতি ক্লাস নিয়ে থাকি। যারা এর মধ্যেই অনলাইন ক্লাসে জয়েন করেছো কেবিএম কলেজে, তারা অবশ্যই আমার সাথে পরিচিত হয়েছ এবং ক্লাসগুলো অবশ্যই পর্যবেক্ষণ করছো। তোমাদের সাথে আমাদের এ পর্যন্ত সাক্ষাৎ হয়নি, কিন্তু তোমরা 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 আমাকে দেখেছো, কিন্তু তোমাদের সাথে আমার এই যাবৎ পর্যন্ত দেখা হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তবে অনলাইনে তোমরা আমাদের সাথে পরিচিত হতে পেরেছো, এটি অবশ্যই সরকারের একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ। অবশ্যই সরকারকে কৃতিত্ব দিতে হবে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে, যেটি হলো যে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিতে হবে। এই কারণে আমরা মোটামুটিভাবে কন্টিনিউয়াসলি তোমাদের অনলাইনের মধ্যে ক্লাস চালু রেখেছি। তোমরা এটি সুফল অবশ্যই পাচ্ছ। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম পত্রের ক্লাস নিচ্ছিলাম। ইতোমধ্যে আমি এই অধ্যায়ের একটি অধ্যায় 2 আমরা করছি, ভোক্তা এবং উৎপাদকের আচরণ, কনজিউমার অ্যান্ড প্রডিউসার তোমার বিহেভিয়ার। এই অধ্যায়টি আমরা অলরেডি আমি 3টি ক্লাস অধ্যায়ের নিয়েছি অলরেডি। আজকে আমার এই অধ্যায়ের 4র্থ ক্লাস এবং আমি বলেছিলাম যেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থনীতি যারা নিয়েছো তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার টোটাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমার যে মোবাইল নাম্বার থেকে শুরু করে এফবি আইডি থেকে ইউটিউব থেকে শুরু করে এবং গ্রুপ সবগুলোই তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এটি দেখলেই আমার সাথে পরিচিত হয়ে যাবে, যারা নতুন আজকে এসছো এবং যারা অলরেডি এর মধ্যে ক্লাসগুলো করেছো তারা আমার সাথে পরিচিত হয়েছো। ধন্যবাদ। আমি এখন আজকের ক্লাসে চলে যাই। আজকে আমরা এই অধ্যায়টি প্রথম থেকে যে সামারি সেটি হলো, আমরা বলেছিলাম ভোক্তা এবং উৎপাদকের আচরণ। বলেছিলাম যে ভোক্তা হলো যিনি ভোগ করেন তিনি হলো ভোক্তা, অর্থাৎ আমি ভোগ করি, আমি একজন ভোক্তা। আবার আমি যদি পণ্য উৎপাদন করি সেক্ষেত্রে আমি উৎপাদনকারী। তো এখানে একজন ব্যক্তি যেমন ভোক্তা হতে পারে, ভোক্তা তেমনি একজন উৎপাদক, অর্থাৎ উৎপাদকই একজন ভোক্তা, আবার ভোক্তাও একজন উৎপাদক হতে পারে। তো আমরা তাই বলে সকল ভোক্তাই যে উৎপাদক হবে তেমনটি নয়। ভোক্তাও যেমন একজন উৎপাদক হতে পারে, আবার সকল উৎপাদকই অবশ্যই ভোক্তা। তো আমরা এখানে যেটি বিষয়ে দেখছি যে এখানে আলোচনা করতে গিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করেছি ইউটিলিটি, উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, উপযোগের বিভিন্ন ধারণা আলোচনা করেছি। তারপরে আমরা ডিমান্ড করছিলাম, চাহিদা রেখা পর্যন্ত এঁকেছি আমরা। গতদিন চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ করেছিলাম। আজকে আমরা যেটি করব সেটি হলো চাহিদার হ্রাস ও বৃদ্ধি। ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং অফ ডিমান্ড। আমরা চাহিদার হ্রাস ও বৃদ্ধি যেটি করব। তো আমরা এর পূর্বে ক্লাসে আমরা জেনেছিলাম যে চাহিদা অপেক্ষকের কয়েকটি বিষয় আমরা জেনেছিলাম। যে চাহিদা অপেক্ষকটি হলো দাম এবং বিভিন্ন চাহিদাকে যারা প্রভাবিত করে সেগুলোর সাথে চাহিদার পরিমাণের রিলেশনশিপটাই হলো চাহিদা অপেক্ষক দেখায়। তো সেখানে আমরা দেখেছিলাম আয়, রুচি, পছন্দ, অভ্যাস এগুলো এবং দাম এগুলো প্রতিটি চাহিদাকে প্রভাবিত করে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে, মনে করো কখনো বাজারে দাম অপরিবর্তিত রয়েছে, দামের কোনো পরিবর্তন হয়নি, বাজারে যা দাম আছে তাই রয়েছে, কিন্তু থাকা অবস্থায় হঠাৎ করে অন্য যে বিষয়গুলো রয়েছে যেমন আয় বা রুচি বা পছন্দ বা অভ্যাস যে কোনো একটির পরিবর্তন ঘটলো। এগুলোর পরিবর্তন ঘটলে ভোক্তার চাহিদারও পরিবর্তন ঘটে। যেমন মনে করো আমার এখন বাজারে একটি পণ্যের দাম মনে করো 20 টাকা, বা মনে করো ইলিশ মাছের কেজি 400 টাকা রয়েছে, 400 টাকাই রয়েছে। হঠাৎ করে একটি এলাকায় কলেরা দেখা দিল, তো দাম যতই কম থাক, কলেরা দেখা দিলে বা বেশি থাক যেই থাক, এখানে কলেরা দেখা দিলে কিন্তু ভোক্তার তোমার হচ্ছে যে দামের পরিবর্তন হয়নি, কিন্তু এখানে যেহেতু কলেরা দেখা দিয়েছে, কলেরা ইলিশ মাছ খাওয়া যাবে না, সেক্ষেত্রে এটির চাহিদা বরং কি হবে, কমে যাবে মানে একবারে নিবেই না। তো এখানে ডিমান্ডের হ্রাস ঘটবে। আবার কখনো কখনো দাম অপরিবর্তিত থাকা অবস্থায় চাহিদা আবার কখনো কখনো বেড়ে যায়।
তো এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে বৃদ্ধি এবং কমে যাওয়াটাকে বলা হচ্ছে, এখন আমার দাম আছে 400 টাকা বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে আয়ের পরিবর্তন ঘটলো, অর্থাৎ আয় অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে আমার চাহিদা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে আয় কমে গেল, কমে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার চাহিদা আমার কমে যাবে। তো এই দাম অপরিবর্তিত অবস্থায়, হ্যাঁ, দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস, অন্যান্য বিষয়গুলোর যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে চাহিদা যদি কমে যায় তবে তাকে চাহিদার হ্রাস বলে, এবং চাহিদা যদি বেড়ে যায় তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে। আমি সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি, দেখো, দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অপরাপর বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস, যে কোনো একটির পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি কমে তবে তাকে চাহিদার হ্রাস বলে। চাহিদার হ্রাস বলে। আর ভোক্তার চাহিদা যদি, এখানেই হলো, ভোক্তার চাহিদা যদি বেড়ে যায় তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে। খুব সহজ করে মনে রাখার পদ্ধতি হচ্ছে, দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অপরাপর বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস, যে কোনো একটির পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি কমে যায় তবে তাকে চাহিদার হ্রাস বলে, ভোক্তার চাহিদা যদি বেড়ে যায় তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে। নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছো চাহিদার হ্রাস বৃদ্ধি। আমরা এগুলো এখন চিত্রের মাধ্যমে দেখাবো। আমরা এটি একটি চিত্রের মাধ্যমে এগুলো এখন দেখাবো। তো চিত্রে আমরা ভোক্তার তোমার হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি আমরা চিত্রে দেখাবো। তো আমরা চিত্রে যদি আসি, এটি এখন মিশিয়ে দিচ্ছি আমি, দেখো, চিত্রে আমরা জানি যে লম্ব অক্ষে আমরা ধরবো হচ্ছে দাম, ওয়াই অক্ষ, এটিকে বলা হচ্ছে লম্ব অক্ষ, ভার্টিক্যাল এক্সিস, আর এটি হলো হরিজন্টাল এক্সিস মানে ভূমি অক্ষ। এদিকে ধরবো এক্স অক্ষ, এবং এই পাশে আমরা সব সময় ধরবো দাম, এই পাশে ধরবো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। তাহলে এখানে আমরা এখন বলবো যেটি, সেটি হলো যে তোমার হচ্ছে দাম অপরিবর্তিত, এই জন্য দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এটি দাম রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আমরা বলবো চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে, দাম অপরিবর্তিত, তাই দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষ মানে এই যে হরিজন্টাল এক্সিসটার সমান্তরাল এরকমটি হবে, এটি হলো দাম রেখা। এরপরে আমরা আসবো প্রাথমিক চাহিদা রেখা, প্রাইমারি ডিমান্ড কার্ভ আমরা ধরেছি ডিডি ড্যাশ, ডিডি ড্যাশ প্রাথমিক চাহিদা রেখা, এবং প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ জিরো। বর্ণনাগুলো আমি যেভাবে বলছি সেভাবে লিখতে হবে, যে চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে, দাম অপরিবর্তিত, তাই দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওপি নট হচ্ছে দাম রেখা। এবং এখানে আমরা বলেছি প্রাইমারি ডিমান্ড কার্ভ অর্থাৎ প্রাথমিক চাহিদা রেখা, ডি ড্যাশ হচ্ছে একটি প্রাথমিক চাহিদা রেখা, এবং প্রাথমিক চাহিদার পরিমাণ ও কিউ নট বা ও কিউ জিরো। এখন আমরা যদি আমরা বলি যে ভোক্তার দাম অপরিবর্তিত থেকে ভোক্তার অন্যান্য অপেক্ষকের চাহিদা অপেক্ষকের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস, যে কোনো একটির যদি পরিবর্তন ঘটে থাকে, তো পরিবর্তন ঘটলে ভোক্তার চাহিদার যে পরিবর্তন, অর্থাৎ ভোক্তার চাহিদা যদি বেড়ে যায়, বেড়ে গেলে চাহিদা রেখাটা ডান দিকে শিফট করবে, বেড়ে গেলে সবসময় মনে রাখবা চাহিদা রেখাটি ডি ওয়ান ড্যাশ, চাহিদা রেখা ভোক্তার চাহিদা যদি বেড়ে যায়, অর্থাৎ দাম অপরিবর্তিত থেকে
হ্যাঁ, চাহিদা অপেক্ষকের অপরাপর বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস যে কোনো একটির পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখার ডান দিকে সরে গিয়ে হবে D1 এবং চাহিদার পরিমাণ বেড়ে হয়ে যাবে OQ1। এই যে এখান থেকে এখানে চাহিদার যে শিফটিংটা বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আবারও যদি আমরা বলি তাহলে কি বললাম যে প্রাথমিক চাহিদা রেখা DD' এবং প্রাথমিক চাহিদার পরিমাণ OQ0। এখন দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অন্যান্য বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস যে কোনো একটার পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে শিফট করে হবে D1 এবং চাহিদার পরিমাণ বেড়ে হবে OQ1। চাহিদার পরিমাণে যে Q0 থেকে Q1 এ বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আবার এভাবে যদি আমরা বলি যে দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অপর বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস যে কোনো একটির পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি কমে যায় তাহলে চাহিদা রেখাটি বাম দিকে সরে গিয়ে হবে D2 এমনটি বললাম আমরা, বাম দিকে সরে গিয়ে হবে D2 এবং চাহিদার পরিমাণ এখান থেকে টেনে নাও নিচে কমে গিয়ে হবে Q0 থেকে Q1। এই যে চাহিদা কমে যাওয়া, এই কমে যাওয়াকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি চাহিদার বৃদ্ধি এবং হ্রাস। এটি দেখলে আমরা বুঝবো এমন চিত্র যখনই থাকবে যে কোনো সৃজনশীল কোশ্চেনে যখন দেখবে এমন একটি চিত্র দেওয়া আছে বুঝবা সেটি চাহিদার হ্রাস বৃদ্ধির চিত্র। আবারও বলছি আমি যে চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। হ্যাঁ, দাম অপরিবর্তিত তাই দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং প্রাথমিক চাহিদা রেখা DD' এবং প্রাথমিক চাহিদার পরিমাণ OQ0। এখন দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অপর বিষয় যেমন রুচি, পছন্দ, ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস যে কোনো একটি পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি বেড়ে যায় তবে চাহিদা রেখা ডান দিকে সরে গিয়ে হবে D1 এবং চাহিদার পরিমাণ বেড়ে হবে OQ1। এই যে চাহিদাটা বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। অন্যদিকে আবার যদি আমরা বলি দাম অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের অপরাপর বিষয় যেমন আয়, রুচি, পছন্দ, অভ্যাস যে কোনো একটির পরিবর্তনে ভোক্তার চাহিদা যদি কমে যায় তবে চাহিদা রেখা বাম দিকে সরে গিয়ে হবে D2 এবং চাহিদার পরিমাণ কমে হবে OQ1। এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। এই চিত্রটি যখনই তোমরা দেখবে তখনই বুঝবে এটি চাহিদার হ্রাস এবং বৃদ্ধির চিত্র। তো আশা করি শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চাহিদা হ্রাস বৃদ্ধি বুঝতে পেরেছো। আমরা এরপরে যেটিতে আসবো সেটি হলো ইলাস্টিক এন্ড নন ইলাস্টিক ডিমান্ড, মানে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদা। ইলাস্টিক এন্ড নন ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক and non-elastic demand। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা। তো সেই শিক্ষার্থীরা আমরা এখন স্থিতিস্থাপক চাহিদা প্রথমে আলোচনায় আসবো। স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা এটি কি জিনিস? তাহলে স্থিতিস্থাপক মানে হচ্ছে নমনীয়তা কোনো জিনিসের। আমরা বুঝবো যে এখানে ডিমান্ড এবং প্রাইসের মধ্যে নমনীয়তা লক্ষ্য করা যায়। কেমন লক্ষ্য করা যায়? যেমন দেখো, এখন আমরা সাধারণত জানি দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হবে, তাই না? তো এখন কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে ঘটে কি যে দামের যদি মনে করো যে দামের সামান্য পরিবর্তন ঘটে কিন্তু এর চাহিদার বেশি পরিবর্তন ঘটে, অর্থাৎ দামের পরিবর্তনের থেকে চাহিদার পরিবর্তনটি বেশি হয়। যখন যেই দ্রব্যগুলোর ক্ষেত্রে দামের পরিবর্তনের থেকে চাহিদার পরিমাণের পরিবর্তনটি বেশি হয় তাকেই স্থিতিস্থাপক চাহিদা সম্পূর্ণ দ্রব্য বলে বা স্থিতি। তাহলে কি বললাম যে দামের আমরা জানি যে দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হবে এটি বাধ্যতামূলক। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে বা দামের পরিবর্তনের হারের থেকে চাহিদার পরিবর্তনের হারটা বেশি হয়। যেই দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে সেই দ্রব্যগুলোই হচ্ছে স্থিতিস্থাপক পণ্য। তো আমরা আবারও বলছি যে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে
যদি যে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে কোন দ্রব্যের, তবে তাকে স্থিতিস্থাপক পণ্য বলে বা স্থিতিস্থাপক চাহিদা বলে। তাহলে আমরা কি বললাম, যদি কোন দ্রব্যের দামের যে পরিবর্তনটি হলো, দামের পরিবর্তনের থেকে যদি চাহিদার পরিমাণের পরিবর্তনটি বেশি ঘটে, তবে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক পণ্য। এই পণ্যগুলো হচ্ছে বিলাসজাত পণ্য। সংক্ষেপে আমরা একসাথে লিখে দিলাম, বিলাসজাত পণ্যগুলোর ক্ষেত্রে এটা ঘটে। বিলাসজাত পণ্য যেমন মনে করো টিভি, ফ্রিজ, হ্যাঁ, তারপরে তোমার যে কোনো গয়না, সোনাদানা, এগুলো যখন দেখবা যে অল্প ডিসকাউন্ট দেয়, বাটা স্যান্ডেল, হ্যাঁ, এপেক্স স্যান্ডেল, এগুলো হয়তো দেখবা মোবাইল 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, দেখবা যে 20% ডিমান্ড এগুলোর বেড়ে গেছে। এই যে বিলাসজাত পণ্যগুলো, এগুলোর যে এই যে বললাম যে টিভির মনে করো দেখবা যে কোনো টিভির বা ব্র্যান্ডের কোনো ফ্রিজের, হয়তো বা এসির হয়তো মনে করো 10% ডিসকাউন্ট দিয়েছে, দেখবা তখন এর চাহিদাটা বেড়ে গেছে 20%। এমন দ্রব্যগুলোকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা সম্পূর্ণ দ্রব্য এবং ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে একে। কাকে বলছি তাহলে আমরা, যে যেসব কোন দ্রব্যের দামের যদি আমরা দেখি যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনটি যদি বেশি হয়ে থাকে, তখন যে যে পণ্যটির ঘটে, এই ক্ষেত্রে এটি ঘটে, সেটি হলো স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক ডিমান্ড। আমরা যদি ইলাস্টিক ডিমান্ডটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই, যদি আমরা গ্রাফে আসি, এটি চিত্রে আসি, স্থিতিস্থাপক চাহিদা, তাহলে দেখো এমনটি হবে যে দামের সামান্য পরিবর্তন ঘটবে, চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটবে। এদিকে দাম, এদিকে পরিমাণ, এদিকে দাম, এদিকে চাহিদার পরিমাণ। তো আমরা প্রাথমিক একটি দাম নেই, মনে করো ওপি নট, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ নট। এখন বলা হচ্ছে দামের সামান্য পরিবর্তন, মানে দামের অল্প একটু পরিবর্তন, মানে অল্প নেই, এখানে গ্যাপটা অল্প নিব, পি ওয়ান মনে করো, নতুন পরিবর্তন, অর্থাৎ দাম কমে গেল এতটুকু, দামের সামান্য পরিবর্তন ঘটেছে, কিন্তু চাহিদার পরিবর্তনটা এদিকে এই গ্যাপটা বেশি নিবে, চাহিদার পরিবর্তনটা বেশি হলো। এই যে বেশি হলো, এই বেশি হওয়াটা, এই যে দামের পরিবর্তন অল্প কিন্তু চাহিদার পরিবর্তন বেশি, এটি একটি চাহিদা রেখার মাধ্যমে দেখানো হয়। এই চাহিদা রেখা, এই চাহিদা রেখাটি এই জন্য কি হবে, এক্ষেত্রে চাহিদা রেখাটি এক্ষেত্রে হবে তোমার চ্যাপ্টা হবে, অর্থাৎ কম ঢাল সম্পূর্ণ হবে। তাহলে আমরা কি বলছি, যে দামের সামান্য পরিবর্তন আর চাহিদার ব্যাপক পরিবর্তন, এই সব দ্রব্য যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে স্থিতিস্থাপক পণ্য। তাহলে আমরা এখানে উল্লেখ করবো যেটি, যে চিত্রে লম্বা অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। ডিডি ড্যাশ হলো একটি চাহিদা রেখা, প্রাইমারি প্রাইস হচ্ছে ওপি নট এবং প্রাইমারি কোয়ান্টিটি হচ্ছে ও কিউ নট। দাম সামান্য পরিবর্তন ঘটে, অর্থাৎ দাম সামান্য কমে ওপি ওয়ান হলে চাহিদা ব্যাপকও বেড়ে ও কিউ নট থেকে ও কিউ ওয়ান হয়। এই যে দাম অল্প একটু কমে গেল আর চাহিদা বেশি পরিমাণে বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড বা স্থিতিস্থাপক চাহিদা। তো নিশ্চিতভাবে তোমরা স্নেহ শিক্ষার্থীরা এমন চিত্র যখনই দেখবে যে এদিকে দামের গ্যাপটি কম রয়েছে, এদিকে দামের গ্যাপটি বেশি রয়েছে, পরিমাণের গ্যাপটি বেশি রয়েছে, তখন বুঝবে যে এটি হচ্ছে ইলাস্টিক ডিমান্ড বা স্থিতিস্থাপক চাহিদা। আমরা এরপরে যেটিতে আসবো সেটি হলো অস্থিতিস্থাপক চাহিদা। তো কোন দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তনে, অর্থাৎ দামের পরিবর্তনটি এক্ষেত্রে বেশি হবে, ব্যাপক পরিবর্তনে এর চাহিদার যদি সামান্য পরিবর্তন ঘটে, তবে তাকে অস্থিতিস্থাপক পণ্য বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা যেটি বুঝছি এখানে, অস্থিতিস্থাপক চাহিদা কি, নন ইলাস্টিক ডিমান্ড কোনগুলো, যে আমার দামের পরিবর্তন যে তুলনায় ঘটেছে চাহিদা তার চেয়ে কম পরিবর্তন হয়েছে, দাম অনেক বেড়ে গেলেও এর চাহিদা অনেক কমে যায়। এমন দ্রব্য কি বলতো,
আমরা যেটি জানি সেটি হলো এগুলো হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ আমাদের যে চাল ডাল, তেল আলু, এগুলোর দাম যতই বেড়ে যাক কিন্তু সেইভাবে ভাবে কিন্তু চাহিদাটা কমবে না। এইটি কিন্তু দেখবে যে চালের দাম অনেক বেড়ে গেল কিন্তু মানুষ কি খাওয়া বন্ধ করে দিবে? দেবে না। আটার দাম বেড়ে গেল অনেক, সেক্ষেত্রে কিন্তু মানুষ খাওয়া বন্ধ করে দেবে, হয়তো একটু কমিয়ে দেবে কিন্তু খাওয়াটা খেতেই হবে। এ কারণে এগুলোর পণ্যের চাহিদা হলো অস্থিতিস্থাপক, অর্থাৎ দামের যতই পরিবর্তন ঘটুক না কেন, যত বেশি পরিবর্তন ঘটুক না কেন, সেই তুলনায় তার চাহিদাটা কিন্তু কমবে না। এই কারণেই এই দ্রব্যগুলোকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আমরা তাহলে উদাহরণস্বরূপ জানলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন মনে করো চাল ডাল আটা আলু, লবণ পেঁয়াজ মরিচ, এগুলো পেঁয়াজের কিছুদিন আগে দেখেছি আমরা পেঁয়াজের দাম অনেক বেড়ে গেল, সেক্ষেত্রে কি মানুষ পেঁয়াজ বাদ দিতে পেরেছে? না। হয়তো কি হয়েছে, পেঁয়াজ খেতেই হয়েছে কিন্তু দাম বেশি হওয়ার কারণে, মানে সেই পরিমাণে অনেক বেশি হওয়ার কারণে সেই পরিমাণে চাহিদাটা কমেনি, হয়তো হালকা চাহিদা কমে গেছে, অর্থাৎ অর্ধেক করে খেয়েছে মানুষ কিন্তু খেতে হয়েছে। এই কারণে বলছি যে যেসব দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তনের ফলে এর চাহিদার সামান্য পরিবর্তন ঘটে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে, এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পূর্ণ পূর্ণ হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো। আমরা এখন একটি চিত্রের মাধ্যমে এই অস্থিতিস্থাপক পণ্যগুলোর চাহিদাটা দেখাবো। চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। এখন দেখো প্রাইমারি প্রাইস হচ্ছে ওপি নট এবং প্রাইমারি চাহিদার পরিমাণ হচ্ছে ওকিউ নট। এখন আমরা যদি বলি দামের ব্যাপক পরিবর্তন, মানে দাম অনেক কমেছে, মনে করো এখানে বেশি নিবে, এখানে ডিস্টেন্সটা দাম অনেক কমেছে কিন্তু চাহিদাটা এখানে ডিস্টেন্সটি কম নিবে, চাহিদার পরিমাণ সেই পরিমাণ বাড়েনি, অর্থাৎ অল্প একটু বেড়েছে। এই যে বেড়েছে এইটাকে বলা হচ্ছে, এই জন্য এটি খাড়া হয়ে থাকে রেখাটি, চাহিদা রেখাটি, এবং এটি বেশি ঢাল সম্পূর্ণ অর্থাৎ খাড়া হয়ে থাকে, অর্থাৎ অস্থিতিস্থাপক পণ্যের চাহিদা রেখা খাড়া হয়ে থাকে, স্থিতিস্থাপক পণ্যের চাহিদা রেখা চ্যাপ্টা করে হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দাম অনেক বেশি কমেছে কিন্তু সেই তুলনায় চাহিদাটা বাড়েনি, অল্প একটু বেড়েছে, এটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা কি বললাম? দুটা জিনিস এখানে জানলাম আমরা, ইলাস্টিক ডিমান্ড এবং নন ইলাস্টিক ডিমান্ড। একটি হলো স্থিতিস্থাপক চাহিদা, একটি অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা আমরা বললাম যে দামের পরিবর্তনের থেকে যদি চাহিদার পরিমাণের পরিবর্তনটি বেশি হয় তবে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আর এখানে দামের ব্যাপক পরিবর্তন, অর্থাৎ দামের পরিবর্তনটি যেরকম হবে তার থেকে চাহিদার পরিমাণের পরিবর্তনটি যদি কম হয় তবে তাকে বলা হচ্ছে সেটি অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে শিক্ষার্থীরা আমরা এ পর্যন্ত আসলাম যে জিনিসগুলো, সেটি হলো একটি গেল তোমার হচ্ছে যে চাহিদার তোমার বললাম হ্রাস বৃদ্ধি, এরপরে আমরা চাহিদার স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদা আসলাম। এরপরে যেগুলো আসবো এখানে কিছু গাণিতিক টার্মের ধারণা যেগুলো তোমাদের এখানে নিতে হবে, সেটি এক নম্বরে একটি আসছে প্রথমে চলক, ইংরেজি হলো ভেরিয়েবল, চলক বা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটি কি বা চলক কি? সংক্ষিপ্ত খুব সহজ কথায় যদি তুমি মনে রাখতে চাও, যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল। তাই হচ্ছে চলক, ভেরিয়েবল, যার মান পরিবর্তনশীল সেগুলোই হলো চলক। যেমন ইংরেজি বর্ণমালার যে শেষের অক্ষরগুলো এগুলো চলকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোকে প্রতীক হিসাবে সিম্বল আকারে প্রকাশ করা হয় ভেরিয়েবলের। তাহলে আমরা কি বললাম? যার মান পরিবর্তনশীল, জগতে যাহা যাহা পরিবর্তনশীল তাহাই তোমার হচ্ছে চলক। যেমন মানুষও পরিবর্তনশীল, মানুষের সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়, তো এই পরিবর্তনটাই হচ্ছে চলকের প্রতীক হিসেবে চলক। এবং এখানে বলা হচ্ছে অর্থনৈতিক যে চলকগুলো, যেমন অর্থনীতির দামের পরিবর্তন ঘটে, চাহিদার পরিবর্তন, এগুলো অর্থনৈতিক চলক। যোগানের পরিবর্তন ঘটে, উৎপাদনের পরিবর্তন ঘটে, ভোগের পরিবর্তন ঘটে, বিনিয়োগের পরিবর্তন ঘটে। তো এভাবে এই যে চলক প্রতিটি জিনিসের যে পরিবর্তন, অর্থনীতিতে যে জিনিসগুলোর পরিবর্তন ঘটে, এই পরিবর্তনগুলো যে এগুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক চলক। তো আমরা চলক প্রধানত আমরা জানি যে চলক প্রধানত দুই প্রকার। এক নাম্বার স্বাধীন চলক, ইংরেজি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
আর আরেকটি হচ্ছে অধীন বা নির্ভরশীল চলক। ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এখানে বলছি স্বাধীন চলক কি, যে চলকের মানগুলো ইচ্ছে মতো পরিবর্তিত হয়, কারো উপর নির্ভর করে না। যে চলকের মানসমূহ ইচ্ছে মতো পরিবর্তিত হয়, কারোর উপর নির্ভর করে না, সেগুলোকে বলা হচ্ছে স্বাধীন চলক। হ্যাঁ, আর যে চলকের মানগুলো মনে করো যে স্বাধীন চলকের মানের উপর নির্ভরশীল থাকে, তাকে বলা হচ্ছে অধীন বা নির্ভরশীল চলক। যেমন মনে করো যে তুমি এখন উচ্চ মাধ্যমিকে পড়ো, তুমি তোমার বাবা আর আয়ের উপর, অর্থাৎ তোমার বাবার আয়ের পরিবর্তনের দ্বারা তোমার আয়টি পরিবর্তন হয়, বা তোমার বাবার উপর তুমি নির্ভরশীল থাকো, তাহলে তোমার বাবা হচ্ছে এক্ষেত্রে স্বাধীন চলক, আর তুমি হলো তার অধীনে রয়েছে অধীন চলক। আবার তাহলে এখানে আমরা এভাবে বুঝবো। এরপরে আমরা আসছি যে চলকগুলো, তারা আমরা জানলাম দুই প্রকার, একটা স্বাধীন চলক এবং একটি হলো অধীন বা নির্ভরশীল চলক। এরপরে আমরা আসবো ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটিকে বলা হচ্ছে ধ্রুবক, ইংরেজি হলো কনস্ট্যান্ট। ধ্রুবক কি? যার মান পরিবর্তন ঘটে না, যার মান পরিবর্তন হয় না। তাই ধ্রুবক। আমরা প্রিয় ধ্রুবক হচ্ছে প্রিয় বা ইংরেজি বর্ণমালার যে শুরুর অক্ষরগুলো এ বি সি ডি, এগুলো আলফা, বিটা, গামা, এগুলো গ্রিক শব্দ, এগুলো চলকের ধ্রুবকের প্রতীক হিসেবে ব্যবহার হয়। আর বাকি হচ্ছে যেমন মনে করো যে কোনো সংখ্যাই কিন্তু ধ্রুবক। যেমন 10, 10 করে আমরা 20 লিখতে পারবো না, 10 10এই 20 20এই যে কোনো সংখ্যাই ধ্রুবক। এবং সংখ্যাগুলো হচ্ছে পিওর ধ্রুবক, আর এগুলোকে বলা হয় ধ্রুবক। কিন্তু ধ্রুবকের আরেকটি অংশ যেটি আননোন কনস্ট্যান্ট বলা হয়, আননোন কনস্ট্যান্টকে বলা হয় প্যারামিটার বা পরামিতি। তাহলে অজানা ধ্রুবক, এগুলো হচ্ছে অজানা ধ্রুবক, অজানা ধ্রুবককে বলা হয় পরামিতি। এবং এ বি সি ডি, আলফা, বিটা, গামা, এগুলো যদি ধ্রুবক, তবে এগুলো আবার পরামিতিও। অর্থাৎ ধ্রুবক এগুলো ধ্রুবক এবং এগুলো পরামিতি। কেন পরামিতি কাকে বললাম আমরা? অজানা ধ্রুবক, অর্থাৎ এগুলোর মান হতে পারে কিন্তু এগুলোর মান জানা নেই। a = 10 হতে পারে কিন্তু এগুলোর মান আমাদের জানা নেই। এই কারণে বলা হচ্ছে অজানা ধ্রুবককেই আননোন কনস্ট্যান্ট, সেগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে পরামিতি বা প্যারামিটার। তবে এগুলো ধ্রুবক, আবার যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক। এরপরে আমরা আসবো ধ্রুবকের পরে যে ধারণাটিতে আসবো সেটি হলো অপেক্ষক। ইংরেজি হলো ফাংশন। অপেক্ষক হচ্ছে আমরা জানবো নির্ভরশীলতা। অপেক্ষক হচ্ছে নির্ভরশীলতা। কি হচ্ছে যে দুটি চলক আমরা জানলাম, একটি স্বাধীন চলক এবং একটি অধীন চলক। তো স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশের প্রক্রিয়াকেই অপেক্ষক বলে। অপেক্ষক বলে। যেমন মনে করো আমরা জেনেছি যে স্বাধীন চলক আর অধীন চলক এখানে জেনেছি। তো মনে করো এখানে আমরা দিয়েছি y = ফাংশন অফ x। এখানে আমরা জানবো এখানে y ও একটি চলক, x ও একটি চলক। তবে হাতের ডান দিকে যে চলকটি থাকে এটি হলো স্বাধীন চলক, আর হাতের বামে যেটি থাকে এটি হলো অধীন বা নির্ভরশীল চলক। তো এদের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে হচ্ছে এফটা। এই এফটাকে বলা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। তাহলে ফাংশন কাকে বলছি আমরা? যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক প্রকাশের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অপেক্ষক। অপেক্ষকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তবে প্রধানত অপেক্ষককে আমরা যদি প্রথম ভাবে ভাগ করি, সেটি একটি হলো ব্যক্ত অপেক্ষক, একটি অব্যক্ত অপেক্ষক। ব্যক্ত অপেক্ষকগুলো কি? যে অপেক্ষকগুলোর স্বাধীন এবং অধীন চলক চেনা যায় সেগুলোকে বলা হচ্ছে ব্যক্ত অপেক্ষক।
যে অপেক্ষকের স্বাধীন এবং অধীন চলকের চেনা যায় না তবে বের করে নেওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে অব্যক্ত ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত অপেক্ষক। তারপরে এগুলোকে মনে করো যে আরো বিভিন্ন অপেক্ষকের প্রকারভেদ রয়েছে, যেমন সূচক অপেক্ষক সূচক আকারে রয়েছে, লগ অপেক্ষক লগের আকারে থাকবে। এগুলো অপেক্ষকের অনেকগুলো প্রকারভেদ আসবে। হ্যাঁ, এই স্থির অপেক্ষক কনস্ট্যান্ট ফাংশন, তো এগুলো আসবে। এবং এটি হলো অপেক্ষক মূল ধারণা, তোমাদের মনে রাখতে হবে। অপেক্ষক হলো স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অপেক্ষক। এরপরে কিছু এখানে ঢাল, হ্যাঁ, এবং তারপরে তোমার এখানে আরো কিছু ধারণা রয়েছে, যেমনটি রয়েছে মনে করো যে লেখচিত্র বা গ্রাফের ধারণা রয়েছে। লেখচিত্রের আগে এখানে একটু ধারণা দিতে হবে চতুর্থাংশ, ইংরেজি হলো কোয়াড্রান্ট। তো চতুর্থাঙ্ক কি, যে যখন দুটি অক্ষ রইবে, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ, অর্থাৎ মানে ভার্টিক্যাল এক্সিস এবং হরিজন্টাল এক্সিস এরা যদি পরস্পরকে ছেদ করে, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ পরস্পরকে ছেদ করলে অবশ্যই চারটা কোণের সৃষ্টি হবে। যেমন আমরা যদি এখানে একটা ভূমি অক্ষ নেই এবং একটা লম্ব অক্ষকে ছেদ করা যায়, তাহলে কয়টা কোণ হলো? 1, 2, 3 এবং এখানে 4, চারটি কোণের উদ্ভব ঘটে। এইটিকে বলা হচ্ছে, এটি মূল বিন্দু, এটিকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে চতুর্থাঙ্ক। তাহলে কি বললাম আমরা, যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণের উদ্ভব ঘটে তাকে চতুর্থাঙ্ক বলে। এবং চতুর্থাঙ্ক এখানে আমরা একটি হচ্ছে 1 নম্বর অক্ষে আমরা জানি পাশে ওয়াই ধরবো, ওয়াই ড্যাশ, এখানে এক্স, এখানে এক্স ড্যাশ। সবসময় মনে রাখবা যে উপরের অংশটিতে ওয়াই এর উপরের অংশটিতে হচ্ছে পজিটিভ, ওয়াই এর নিচের অংশ হচ্ছে নেগেটিভ, এক্স এর ডান পাশে হচ্ছে পজিটিভ, এক্স এর বাম পাশে হচ্ছে নেগেটিভ। তো আমরা যদি এক্স ওয়াই এর এখানে স্থানাঙ্ক আমরা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণাটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্সটা হচ্ছে এখানে পজিটিভ এবং ওয়াইটা হচ্ছে এখানে পজিটিভ। এখানে আমরা যদি এক্স ওয়াই এ চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই অবশ্যই পজিটিভ আর এক্স এখানে নেগেটিভ। এখানে যদি আমরা এক্স ওয়াই এর স্থানাঙ্ক বের করি, এখানে এক্সটা হচ্ছে নেগেটিভ আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ। এখানে যদি আমরা এক্স ওয়াই এ চলে আসি, এখানে এক্সটা হচ্ছে পজিটিভ এবং ওয়াইটা হচ্ছে নেগেটিভ। এই যে আমরা চারটার অক্ষ পেলাম, চারটা অক্ষের যে আমরা চারটা কোণের মধ্যে আমরা চারটা স্থানাঙ্ক পেলাম, এটি হলো চতুর্থাঙ্ক এবং এটিকে বলা হচ্ছে সেন্টার বা মূল বিন্দু। তাহলে আমরা কি বললাম, যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণের উদ্ভব ঘটে তাকে চতুর্থাঙ্ক বলে। চতুর্থাঙ্কগুলো এভাবে করে আমরা মনে রাখবো। এরপরে আসবে যেটি লেখচিত্র। লেখচিত্র আমরা করবো এরপরে। লেখচিত্র হচ্ছে কি, যে গ্রাফ আমরা জানো যে এখানেও আমরা দেখব যে গ্রাফের বিষয়গুলো আসবে এরপরে। আগামী দিন আমরা তোমাদের জন্য গ্রাফগুলো আলোচনা করব। গ্রাফ আমরা বললাম, শুধু একটু জিনিস মনে রাখবা যে স্বাধীন চলক এবং অধীন চলক, আমরা যদি দুটা অক্ষ দেখি, দুটা চলক দেখি, এই দুটা চলকের যে বিভিন্ন সম্পর্ক যুক্ত যে মানগুলো, এই মানগুলো যখন আমরা ছক কাগজে উপস্থাপন করব, তখন যে চিত্রটি পাওয়া যায় সেটি হলো লেখচিত্র। আগামী দিনে আমরা লেখচিত্র করে তারপরে আমরা যোগানের বিভিন্ন ধারণায় যাব, স্থিতিস্থাপকতার ধারণায় আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং এই যে শীতের সকালগুলোকে উপভোগ করবে। সকাল সকাল উঠবে, ঘুম থেকে উঠবে এবং পড়াশোনা করবে, পড়াশোনার মধ্যে থাকবে। বইগুলো তোমরা অবশ্যই কিনে নেবে এবং পাশাপাশি অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য সবসময় কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। সকলকেই ধন্যবাদ, ভালো থেকো।